ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। 996 সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, এবং তোমাদের হেল্প ছাড়া এটা কখনোই আমি পৌঁছাতে পারতাম না। এবং আরও একটা অ্যাচিভমেন্ট হয়েছে এই কদিনে, আমি আপডেট করতে পারিনি। সেটা হচ্ছে 1 লাখ ভিউজ। মানে ইটস অ্যামেজিং, অ্যামেজিং একটা ব্যাপার আমার জন্য, যে 2 মাস মতো একটা ইউটিউব চ্যানেল খুলে, 2 মান্থ বা ম্যাক্সিমাম অফ 3 মান্থ একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে 1 লাখ ভিউজ, এটা আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি এটা সত্যিই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। আর এখনও পর্যন্ত আমাদের যে টার্গেট রয়েছে, দেখো জীবনে তো টার্গেট ছাড়া এগিয়ে যাওয়া যায় না। আমাদের টার্গেট রয়েছে যে 1000+ যে সাবস্ক্রাইবার, সেটার একটা টার্গেট রয়েছে। তো প্লিজ সেখানে সাবস্ক্রাইব করো। আর এই যে ভিডিওগুলো আসে, তোমরা জানো এগুলো হচ্ছে ইন্টারভিউর ডিসকাশন, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন ভিডিও, এবং একদম কম্প্যাক্ট কোন জায়গা থেকে কতটা পড়তে হবে বা কী নতুন জানতে হবে, কোন জায়গাগুলো জানার দরকার আছে, সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করে থাকি। তো চ্যানেলটা রিপোর্ট খাওয়ার পরে ফার্দার কিন্তু মেম্বার্স অনলি অ্যান্ড এই সমস্ত ভিডিওগুলো আমি সেভাবে তৈরি করে উঠতে পারিনি বা পাচ্ছি না। তো আমরা চেষ্টা করছি যে এই চ্যানেলটা যতদিন 32 দিন, যে টাইমটা আমাদের নিয়েছে, 32 দিনের আমরা আরেকটা চ্যানেলকে এর পাশাপাশি দাঁড় করাতে চাইছি। এই চ্যানেলটার যেমন হ্যান্ডেল নেমটা হচ্ছে বং ট্রেডার, তো সেক্ষেত্রে বা বং ট্রেডার @CE। তো নতুন একটা আমরা চ্যানেল বানিয়েছি, যেটা হচ্ছে, যেটার হ্যান্ডেল হচ্ছে প্রেপ উইথ মি, প্রেপ উইথ মি _23। তো এই চ্যানেলে তোমরা এই যে নতুন যে ভিডিওগুলো আসছে, সেই ভিডিওগুলোর আপডেট এই চ্যানেলে পাবে, এবং কিছু ভিডিওর ফুল লিঙ্কড ভিডিও কিন্তু আপলোড হবে এখানেই। আজকে এই যে আমরা আজকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা পিএইচির যে লেকচার নাম্বার 4 যেটা আমরা পড়তে যাচ্ছি, সেটারও টোটালটা, অর্থাৎ ফুল লেন্থ ভিডিও যেটা, সেই ফুল লিঙ্কড ভিডিও আর ফুল লেন্থ ভিডিওটা কিন্তু তোমরা পাবে প্রেপ উইথ মি @23-তে। তো এখানে যেও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাবস্ক্রাইব করে দিলে পরেই আমরা কি করতে পারবো, এই চ্যানেলটাকে গ্রো করাতে পারবো। তাহলে এই চ্যানেলটাকে গ্রো করালে আমরা তখন কিন্তু একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে খুব সহজে ট্রান্সফার হয়ে যেতে পারবো, যদি এই চ্যানেলটার রিপোর্টটা কোনো কারণবশত 32 ডেজের পরে ঠিক না হয়। তো যাতে তোমরা ইনফ্লো সমস্ত কিছু ঠিকঠাক পেতে পারো, প্রিপারেশন ওকে থাকে, তাই কিন্তু তোমাদেরকে এটাকেও সাবস্ক্রাইব করতে হবে, এবং চ্যানেল দুটোর পাশেই থাকতে হবে, বং ট্রেডার @CE-তেও থাকতে হবে। এবং তোমরা চিন্তা করার তোমাদের কাছে কোনো কারণ নেই, তোমরা জানতে পেরে যাবে যে কোন চ্যানেল থেকে কখন কোন ভিডিওটা আসছে, সেটা আমি জানিয়ে দেব। এমন নয়, তোমরা প্যানিক করার কোনো ব্যাপার নেই। দুটো চ্যানেলকে পাশাপাশি গ্রো করাতে গেলে তো একটু ভাই সময় লাগবেই। তো তোমরা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলটাকে তো 1000+ নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি, আশা করি তোমরা সেটাকে 1000+ নিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের উপর রয়েছে। আচ্ছা ঠিক আছে, এবারে বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা ফার্দার যেখানে চলে যাব, সেটা হচ্ছে পিএইচির লেকচার নাম্বার 4-এ। তো আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম যে আমরা ফিজিক্যাল প্যারামিটার্সগুলো সম্পর্কে পড়ছিলাম। তো এর আগের দিন আমরা শেষ যেটা পড়েছি, আশা করি তোমরা জেনে থাকবে, সেটা হচ্ছে এসএস বা সাসপেন্ডেড সলিড। এরপর আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, দেখো আমরা এখানে একদম ডাইরেক্ট আলোচনা করি, খোলামেলা ডিসকাশন করি। তো আজকে সেকেন্ড যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টার্বিডিটি। টার্বিডিটি কি? টার্বিডিটি হচ্ছে একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, যেটা কি, যেটা হচ্ছে এক্সটেন্ট অফ স্ক্যাটারিং অর অ্যাবসর্পশন বাই এসএস ইন ওয়াটার।
আমি বারবার বলি তোমাদেরকে, সেটা তোমরা আশা করি শুনছো, সেটা হচ্ছে যে একটু খাতা পেন নিয়ে পরে আমার সাথে পড়তে বসলে বেটার হয়, যাতে এখন শুনে রাখলেও পরবর্তীকালে সেটাকে ছোট্ট একটা নোট বানিয়ে নিতে পারো। তাহলে টার্বিডিটি হচ্ছে এমন একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যেটাকে আমরা কী দ্বারা মেজার করি, মেজার্ড বাই এক্সটেন্ট অফ স্ক্যাটারিং অর অ্যাবজর্পশন বাই এসএস অর্থাৎ সাসপেন্ডেড সলিড ইন ওয়াটার। কিন্তু এখানে একটু গল্প আছে। গল্প হচ্ছে যে সাসপেন্ডেড যে সলিড রয়েছে, সেই সাসপেন্ডেড সলিডের সাথে টার্বিডিটিটা কোনোভাবে কোয়ালিটেটিভলি বা কোয়ান্টিটেটিভলি কিন্তু যুক্ত নয়। হ্যাঁ, এটাই কিন্তু এখানে সবথেকে ট্রিকি জায়গা। ধরো কোনো একটা জল রয়েছে, সে জলে আমি কি করলাম, সাসপেন্ডেড সলিড মিক্স করে দিলাম, আমি এখানে 100 গ্রাম, 100 গ্রাম নয়, 100 mg দিলাম 1 লিটার জলে। আরেকটা বাকেট নিলাম, সেখানেও 1 লিটার জলে আমি কি করলাম, 100 mg 1 লিটারে সাসপেন্ডেড সলিড মিক্স করে দিলাম। তোমাদের কি মনে হয়, এই 1 নাম্বার স্যাম্পেল আর এই 2 নাম্বার স্যাম্পেল, এই দুটো স্যাম্পেলের টার্বিডিটি কি সেম হবে? ভাবো। না, হবে না, দুটোর টার্বিডিটি সেম হবে না। তাহলে সেম এসএস থাকা সত্ত্বেও কি হচ্ছে, টার্বিডিটি কিন্তু সেম নয়। তার কারণ হচ্ছে এখানে যে সাসপেন্ডেড সলিডগুলো ইউজ করেছি সেগুলো আয়তনে ছোট, তাদের আয়তন ছোট করে দিয়েছি, যার ফলে কি হয়েছে, টোটাল সারফেস এরিয়া অফ 1 ইজ গ্রেটার দেন 2। স্যাম্পেল 1-এর সারফেস এরিয়াটা কী হয়েছে, বেড়ে গেছে। সারফেস এরিয়া বেড়ে যাওয়াতে সারফেস 1-এ কিন্তু লাইটকে স্ক্যাটার করার ক্ষমতাও বেড়ে যাবে, অর্থাৎ টার্বিডিটির ক্ষেত্রেও কিন্তু স্যাম্পেল 1 হবে গ্রেটার দ্যান স্যাম্পেল 2। আমাদেরকে কিন্তু পড়তে হবে বুঝে, কারণ এখান থেকে তোমাকে বেসিক প্রশ্ন করবে, বেসিকে কিন্তু এগুলো ধরতেই পারে। আর আমি আবার বলছি, এরকম ভেবে পড়াশুনো করো না যে এটা জুনিয়র ইঞ্জিনিয়ারে এই লেভেলের কোশ্চেন হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ইন্টারভিউ, এনি টাইপ অফ ইন্টারভিউ, এনি কাইন্ড অফ ইন্টারভিউতে তোমাকে প্রশ্ন ধরতে পারে, জানতে পারে। এই যে আমি কথাটা বললাম, এটা কিন্তু ইএসি 2017-তে এই প্রশ্নটা করেছে। ইএসি 2017-র প্রশ্নর আমি তোমাকে ব্যাখ্যা দিলাম এখানে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে হচ্ছে যেগুলো আমরা জানি সেগুলো তো, এইবারে এর বাকিগুলো আমি তোমাকে বললেই তুমি বলতে পারবে যে এর সোর্স কী। সোর্স হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক সলিড। আচ্ছা, এসএসের ক্ষেত্রে টার্বিডিটির ক্ষেত্রে এফেক্ট কী হয়, টার্বিডিটির ক্ষেত্রে এফেক্ট কী হতে পারে, ইম্প্যাক্ট কী হতে পারে? একটা টার্বিড ওয়াটার যদি তোমাকে দেওয়া, একটা টার্বিড ওয়াটার দেওয়া হয়, তুমি কি সেটা পান করতে পারবে না, অ্যাসিডিক্যালি তোমার অসুবিধা হবে, সেটা অর্ডার তৈরি করতে পারে, দেখে পরে তুমি খেতে নাও ইচ্ছা করতে পারে। এবং সেকেন্ড থিং যেটা ডাইরেক্টলি ইনডাইরেক্ট আর কি যদি আমরা বলি, সেটা হচ্ছে যে কস্ট অফ ট্রিটমেন্টটা কিন্তু টার্বিডিটি হাই হলে খুব বেড়ে যায়, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবারে ন্যাচারাল ওয়াটার বডিজে যদি টার্বিড থাকে ওয়াটার, তাহলে কি হবে, ফটোসিনথেটিক হবে না, ফটোসিনথেসিসকে এফেক্ট করে যাবে। এবারে আমরা টার্বিডিটি মাপবো কী দিয়ে? আমরা টার্বিডিটি রড দিয়ে। নর্মালি আমরা টার্বিডিটি রড দিয়ে মাপি, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্ল্যাটিনাম রড দিয়ে আমরা এটা মেপে থাকি। কী বলি আমরা এটাকে? পিপিএম বলতে পারি, এমজি পার লিটার বলতে পারি, টিইউ ইউনিট, টার্বিডিটি ইউনিট দিয়ে পরে আমরা মাপতে পারি, স্ট্যান্ডার্ড টার্বিডিটি ইউনিট, নেফালোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এগুলো দিয়ে আমরা বলতে পারি। কিছু ক্ষেত্রে যখন টার্বিডিটি ইউনিট বা টার্বিডিটিটা 25 ইউনিটের থেকে বেশি চলে যায়, ধরে নাও আমি বলছি 25 ইউনিটের থেকে বেশি রয়েছে, তখন আমরা কি করি, জ্যাকসন টার্বিডিটি ইউনিটকে ইউজ করি। তাহলে যখন বেশি ঘোলাটে রয়েছে, টার্বিডিটি বেশি রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জ্যাকসন টার্বিডিটি মিটার ইউজ করব। এছাড়া আরেকটা জিনিস ইউজ করা হয়, যেটা হচ্ছে বেলিজ টার্বিড মিটারে জেনারেলি ব্লু কোবাল্ট প্লেট ইউজ করা হয়। বেলিজ টার্বিড মিটার যেটা, সেটার ক্ষেত্রে ব্লু কোবাল্ট প্লেট ইউজ করা হয়ে থাকে। এবারে জেনারেলি এই সমস্ত যে ইউজগুলো হতো, সেগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু কালার ম্যাচিং টেকনিকটা ইউজ করা হতো। কালার ম্যাচিং টেকনিক হচ্ছে একটা টেস্ট স্যাম্পেল নেওয়া হতো আর একটা স্ট্যান্ডার্ড স্যাম্পেল নেওয়া হতো। স্ট্যান্ডার্ড স্যাম্পেলটাকে বানিয়ে টেস্ট স্যাম্পেলটার সাথে রিলেট করে দেখা হতো যে দুটো টার্বিডিটি ম্যাচ করছে কিনা। তো স্ট্যান্ডার্ড স্যাম্পেলটাকে বানাতে যতটা
মেটেরিয়াল লাগতো তার উপরে ডিপেন্ড করতো সেটার টার্বিডিটি। এছাড়া কি রয়েছে, এখন কিন্তু কালার ম্যাচিং টেকনিক ইউজ করা হয় না, এটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। এখন যেটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে কারেন্ট ফ্লো ইউজ করা হয়ে থাকে। কালার ম্যাচিং টেকনিক কিন্তু এখন উঠে গেছে এবং কালার ম্যাচিংয়ের এখন বাদ হয়ে পড়ে। কালার ম্যাচিংয়ের পরিবর্তে এখন যেটা এসেছে সেটা হচ্ছে কারেন্ট ফ্লো টেকনিক। যাই হোক, এটা আমাদের মনে রাখলেই যথেষ্ট। এবারে একটা জিনিস আমি এখানে একটু বলতে চাই, একটু ডিটেলসে তোমাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কাজ কিভাবে হয় বেলিজ টার্বিডোমিটার এবং আমাদের নেফ্লোমিটার, এরা কাজ কিভাবে করে। একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল নেওয়া হয় আর একটা নেওয়া হয় হচ্ছে টেস্ট স্যাম্পল। তো স্ট্যান্ডার্ড স্যাম্পলটাকে এসএস বললাম আর টেস্ট স্যাম্পলটাকে টিএস বললাম। এবারে কি করা হয়, এখানে একটা আলোর সোর্স রাখা হয় বা বাল্ব রাখা হয়। এই বাল্বের মাধ্যমে বাল্ব যেয়ে পরে কি হয়, এভাবে এখানে পিছনে একটা ফটোসিনথেটিক সেল থাকে, এখানে আলোটা যায় এবং আলোটা যেয়ে পরে সেখান থেকে স্ক্যাটার্ড হয়। তো এখানে কতটা স্ক্যাটার্ড হচ্ছে আর কতটা ফটোসিনথেটিক সেলে যেয়ে পৌঁছাচ্ছে সেটাকে চেক করা হয় এবং এই চেক করার মাধ্যমে, এই ফটোমিটারের মাধ্যমে কিন্তু বেলিজ টার্বিড মিটারের হিসাবটাকে বের করানো হয়। এখানে একটা প্রশ্ন ইএসিতে করেছিল, আবার বলছি ইএসিতে করেছিল, যে এই যে বেলিজের যে টার্বিড মিটার, তাতে স্ট্যান্ডার্ড স্যাম্পল বানানোতে কোন মেটেরিয়াল ইউজ করা হয়। এটা ইউজ করা হয় SiO2, সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি করা হয়। আর বেলিজের ক্ষেত্রে মেন যে এর ব্যাকে থাকে সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ লাইট। এর ব্যাকে যে ম্যাটারটা থাকে সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ লাইট। সেম জিনিসই আবার এসএস এবং টিএসের প্রোফাইল বানিয়ে একটা আলোর সোর্সকে লাগিয়ে নেফালোমিটার ইউজ করা হয়ে থাকে। পিছনে ফটোমিটার থাকে, ফটোমিটারে যেয়ে পরে কতটা স্ক্যাটার্ড করছে সেটা দেখে নেওয়া হয়, কতটা ইমিট করছে দেখে নেওয়া হয়, এগুলোকে হিসাব করে পরে যেটা করা হয়, এক্ষেত্রে কতটা স্ক্যাটারিং হচ্ছে, স্ক্যাটারিং অফ লাইট তাকে মেজার করে পরে নেফালোমিটারকে দেখা হয়ে থাকে। এক্ষেত্রে আবার একটা প্রশ্ন, দেখো বেলিজ টার্বিডোমিটারে ধরেছে বলে নেফালোমিটারে ধরবে না, তার তো কোনো কারণ নেই। নেফালোমিটারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্যাম্পল যেটা, সেটা বানানো হয়ে থাকে ফরমাজিন দিয়ে স্ট্যান্ডার্ড স্যাম্পলটা তৈরি করা হয়ে থাকে। এই ফরমাজিন ইজ ওয়ে মোর বেটার than SiO2 for making turbid water. ফরমাজিন অনেক বেটার, তাই জেনারেলি ড্রিঙ্কিং ওয়াটার বা বাড়িতে যে সমস্ত জল আমরা ইউজ করি, কুকিং পারপাস হতে পারে, ড্রিঙ্কিং পারপাস হতে পারে, সেই সমস্ত ওয়াটারের ক্ষেত্রে কিন্তু জেনারেলি নেফালোমিটারকে আমরা ইউজ করে থাকি। আই থিঙ্ক আমি ক্লিয়ার, এখানে আমার কথাবার্তাগুলো আমি খুব সহজে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে সেকেন্ড থিং বলবো না, আজকের সেকেন্ড থিং অ্যাকচুয়ালি থার্ড থিং, সেটা হচ্ছে কালার। ফিজিক্যাল কোয়ালিটিগুলোর ভিতরে কালার হচ্ছে আরেকটি কালার অ্যাকচুয়ালি আসে, মানে কালার একটি ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। তো অ্যাপারেন্ট কালার যেটা মাথায় রাখতে হবে, অ্যাপারেন্ট কালার তৈরি করে কে? প্রশ্ন আসে, বলতে হবে। ট্রু কালার তৈরি করে কে? অ্যাপারেন্ট কালার তৈরি করে হচ্ছে টোটাল সলিডের ক্ষেত্রে অ্যাপারেন্ট কালার তৈরি হয়। কিন্তু যখনই ট্রু কালার বলবে সেক্ষেত্রে কিন্তু সবসময় হচ্ছে ডিজলভ সলিড সবসময় ট্রু কালার তৈরি করে। সোর্স হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক সলিড, ইম্প্যাক্ট হচ্ছে কস্ট ইম্প্যাক্ট, এছাড়া অ্যাস্থেটিক্যালি প্রেজেন্ট নয়, তুমি জল খেতে পারবে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর কিছু কালার ক্রিয়েটিং এজেন্ট থাকে, যেটাকে আমরা সিসি বলছি। সেই কালার ক্রিয়েটিং এজেন্টগুলো কী করে, সেই কালার ক্রিয়েটিং এজেন্টগুলো Cl2-র সাথে বিক্রিয়া করে। Cl2 মানে ক্লোরিন, এবং
ফ্রি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পরে সেটা কার্সিনোজেন তৈরি করে। অনেক সময়ই এই কালার ক্রিয়েটিং এজেন্টগুলো Cl2 বা Cl মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করে। কার্সিনোজেনিক বানানটা ভুল হয়ে গেল, তো ঠিক করে নিতে হবে। কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করে, এবং কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করলে পরে সেটাকে ঠিক নয় আমাদের শরীরের জন্য, জানোই তোমরা এটা। আর মেজারমেন্ট হচ্ছে কালার ম্যাচিং টেকনিকের মাধ্যমে এর মেজারমেন্ট হয়। এছাড়া রয়েছে যে সাসপেন্ডেড সলিড, যেটা আমি আগেই বলেছিলাম, তো সেই সমস্ত ক্ষেত্রে তো আমরা গ্র্যাভিমেট্রিক গেছিলাম, এখানে তো সেইগুলো আসবে না। এবারে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড স্যাম্পল আমরা তৈরি করব কি করে। একটা কালারের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড স্যাম্পল তৈরি করব কি করে, সেম প্রশ্ন এসেছিল ইএসিতে। একটা কালারের ক্ষেত্রে আমরা ওই কালার ম্যাচিং টেকনিক যখন করব, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্যাম্পল স্ট্যান্ডার্ড স্যাম্পলের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব প্ল্যাটিনাম অ্যাজ প্ল্যাটিনাম আয়ন বা ক্লোরোপ্ল্যাটিনেট আয়ন। তাহলে এখানে আমরা কি ইউজ করব, প্ল্যাটিনাম ইউজ করব অ্যাজ ক্লোরোপ্ল্যাটিনেট আয়ন। এর কালার কি হবে, এর কালার হবে ইয়েলো। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার কেন ইয়েলো কালারকে স্ট্যান্ডার্ড স্যাম্পল হিসাবে ইউজ করা হলো। তার কারণটা হচ্ছে র ওয়াটারকে জেনারেলি দেখতে পাওয়া যায় র ওয়াটার কিছুটা ইয়োলিস হয়, যার জন্য প্ল্যাটিনামকে যখন আমরা ইউজ করলাম ক্লোরোপ্ল্যাটিনেট আয়ন হিসাবে, তখন আমরা সেখানে ইয়েলোকে ম্যাচ করানোর চেষ্টা করলাম। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রেখো ভাই। তো কালার মেজার করা হয় টিন্টোমিটার দ্বারা, TCU বা হচ্ছে আমাদের হ্যাজেন ইউনিট, এই দুটো দিয়ে পরে জেনারেলি কালারকে মেজার করা হয়ে থাকে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে ভাই। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড অর্ডার নিয়ে পরে যে আলোচনাটা আমার করার রয়েছে আজকে, এগুলো সব ফিজিক্যাল প্যারামিটারের ভিতরে পড়ে, তোমরা ভালো করেই জানো। সলিড এবং গ্যাস এই দুটোর ক্ষেত্রে টেস্ট অ্যান্ড অর্ডার এই দুটো ডিপেন্ড করে, এবং লিড টু ফরমেশন অফ কার্সিনোজেন, বিভিন্ন কার্সিনোজেনিক মেটেরিয়াল তৈরি করতে পারে। এর মেজারমেন্ট আমরা জেনারেলি করে থাকি হচ্ছে ডাইলুশনের মাধ্যমে আমরা কিন্তু টেস্ট অ্যান্ড অর্ডারকে মেজার করতে পারি। কীরকমভাবে, যে ধরো কোনো একটা জল রয়েছে, একদম টেস্ট স্যাম্পেল বলবো, জল বলাটা ঠিক নয়, কোনো একটা টেস্ট স্যাম্পেল রয়েছে, তাকে কতটা ডাইলিউট করলে, টেস্ট স্যাম্পেলকে কতটা ডাইলিউট করলে সেখান থেকে আমরা ফুল ভলিউম পাবো, এবং সেই ভলিউমে কোনো রকম কোনো টেস্ট ও অর্ডার জাতীয় কারোর কোনো অসুবিধা থাকবে না। কেউ বলবে না যে আমার গন্ধ লাগছে, কেউ বলবে না আমার টেস্টটা একটু অন্যরকম লাগছে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে ডাইলিউট করতে হবে। এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলছে যে এই টোটাল যে ফুল ভলিউমটা সেটা 200 ml এর বেশি হওয়া চলবে না, এবং এখানেই সেই ক্ষেত্রেই উঠে আসে একটি ব্যাপার, সেটির নাম হচ্ছে ডাইলুশন ফ্যাক্টর। এই ডাইলুশন ফ্যাক্টর হচ্ছে ফুল ভলিউম ডিভাইডেড বাই দ্য টেস্ট ভলিউম, এটাই হচ্ছে ডাইলুশন ফ্যাক্টর। এবার একটা উদাহরণ দিয়ে করলেই আমরা জিনিসটা বুঝতে পেরে যাব। সেটা হচ্ছে একটা টেস্ট স্যাম্পল নিলাম, আর একটা আমরা পিওর ওয়াটার নিলাম। পিওর ওয়াটার ছাড়া তো আমরা এটাকে ডাইলিউট করতে পারবো না। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে ফুল ভলিউম 200 ফিক্স আমরা জানি। ধরে নাও প্রথমে আমরা কি করলাম, 10 ml নিলাম। 10 ml নিয়ে আমরা তাতে কত আমাকে তাহলে ফুল ওয়াটার দিতে হবে। 10 ml যদি আমি টেস্ট স্যাম্পল নিই, 10 ml টেস্ট স্যাম্পল নিলে আমাকে এখানে 190 ml নিতে হবে। এর ডাইলুশন ফ্যাক্টরটা কত হলো, ডাইলুশন ফ্যাক্টরটা হলো এখানে 5 হবে না, সরি ভুল বলছি, 20। 200/10 সমান হচ্ছে 20, তাহলে ডাইলুশন ফ্যাক্টর 20। এরপর কি হলো, এখানে 10টা লোককে ডাকা হলো, 10টা লোককে ডেকে পরে তাকে টেস্ট করতে বলা হলো। 10টা লোকের ভিতর যদি একটা লোকও বলে যে না আমার এটাতে গন্ধ লাগছে বা টেস্ট খারাপ লাগছে, সঙ্গে সঙ্গে এখানে কি করা হবে, টেস্টটাকে ডিসকার্ড করে দেওয়া হবে, নেক্সট চলে যাওয়া টেস্টে। ধরো তারপরে চলে গেলাম 5 ml এবং 195 ml আমাকে এখানে ফুল পিওর ওয়াটার দিতে হলো, আবার 200 হলো। এক্ষেত্রে আমার ডাইলুশন ফ্যাক্টর কত হলো, 200/5, অর্থাৎ এখানে হলো 40।
এখানেও দেখা গেল একটা লোক বললো না আমার এখনও কিন্তু গন্ধ লাগছে, তাহলে এটাকেও ডিসকার্ড করে দেওয়া হবে। এরকম করতে করতে 1 ml 199 ml অবধি চলে যাওয়া হবে, যেক্ষেত্রে ডাইলুশন ফ্যাক্টরটা হয়ে যাবে 200। এখানে যে যদি আমার দেখা যায় যে না ঠিক আছে অসুবিধা হচ্ছে না টেস্টের ক্ষেত্রে, তখন কিন্তু আমাকে এই ডাইলুশন ফ্যাক্টরটাকেই নিতে হবে। এবং এই টেস্টটা করা হয়ে থাকে অসমোস্কোপ দ্বারা। অসমোস্কোপ TON, এটা তোমরা জানো, এটা হচ্ছে এর ইউনিট, থ্রেশোল্ড অর্ডার নাম্বার। থ্রেশোল্ড অর্ডার নাম্বার সমান হচ্ছে A + B ডিভাইডেড বাই A। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে থ্রেশোল্ড অর্ডার নাম্বার। এবং এটাকে আমরা ডাইলুশন রেশিও বলে থাকি। ডাইলুশন রেশিও জেনারেলি এটাকে আমরা বলে থাকি। এগুলোর লিমিট আমি অলরেডি বলে দিয়েছি, সেগুলো নিয়ে আমি বারবার বলবো না, এগুলো এগ্রিয়েবল হতে পারে। এছাড়া GOI গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অর্ডার রয়েছে সেখানে বলা হয়েছে যে টেস্ট অর্ডারের জন্য 1 টন হচ্ছে পারমিসেবল এবং 3 টন হচ্ছে অ্যাকসেপ্টেবল। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এছাড়া কিন্তু কোথাও আর অন্য কোনো কিছু দেওয়া নেই। টেম্পারেচারও একটা ফিজিক্যাল প্যারামিটার যেটা হেল্প করে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল নানান রিয়াকশানের জন্য। তাই টেম্পারেচারটাকেও জলের কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে, এটা মাথায় রেখে চলতে হবে। ফিজিক্যাল প্যারামিটারের পরে যেটা উঠে আসে সেটা হচ্ছে কেমিক্যাল প্যারামিটার। কেমিক্যাল প্যারামিটারগুলোরও আমাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। তো কেমিক্যাল প্যারামিটার বলতে এটার আজকের ডেটে করা আই থিঙ্ক মনে হচ্ছে না আর পসিবল হবে, কারণ অলরেডি 21 মিনিটের কাছাকাছি পৌঁছে গেছি। তো কেমিক্যাল প্যারামিটারের ভিতর প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিজলভ সলিড। আমি একটুকু তোমাদেরকে বলে দিই। এবং ডিজলভ সলিডের পরে ফার্দার যে কেমিক্যাল প্যারামিটারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডিসকাস করব। এবারে এখানে যে প্রশ্নগুলো তোমাদের হতে পারে বা হচ্ছে মনে হচ্ছে, সেগুলো তোমরা একটু ভেবে দেখো যে আমি সেই অ্যান্সারগুলোই তোমাদেরকে করলাম, তোমাদেরকে অনেক বেশি জিনিসপত্র বোঝালাম এবং সেই নোটগুলো তোমরা একটু করে নিও। এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, ইএসিতে কী ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়েও তোমাদেরকে ডিসকাস করেছি। অর্থাৎ তোমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, না কোনো জায়গাতে আমি মিস করে গেলাম কি না। 10,500 2012 যে কোডটি সেটি কিন্তু আমি এর আগের দিনই আলোচনা করে দিয়েছি। সেখানে কোন কোন প্যারামিটারগুলো পড়তে হবে, কোন কোন প্যারামিটারগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে সেগুলোও আমি দেখিয়েছি। ড্রিঙ্কিং ওয়াটার, পোর্টেবল ওয়াটারের পার্থক্য আমি পড়িয়েছি, বুঝিয়েছি। তো কোন জায়গাগুলো আরও দেখতে হবে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে সেখানে বলেছি। ওয়াটার কোয়ালিটি প্যারামিটার শেষ হলে আমরা চলে যাব ট্রিটমেন্ট ইউনিটে, ট্রিটমেন্টের উপরে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে সেই জায়গাগুলোকে করিয়ে দেওয়ার। তো এটা নিয়ে আর কিছু আমার এখানে বলার নেই, আজকে এতটাই। আর টোটাল ভিডিওটা যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে যেতে হবে প্রেপ উইথ মি @_23 বলে নতুন যে চ্যানেলটি রয়েছে সেখানে। আমি সেখানেই এর টোটাল ভিডিওটি আপলোড করব। এবং যারা আমার পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচে রয়েছে তাদের আজকে একটি ক্লাস রয়েছে, সেটা হচ্ছে ডিসকাশন ক্লাস আজকের ক্লাসটি। এবং 8:30 থেকে 9:30 পর্যন্ত বা 10টা অবধি হবে, সেটা হয়তো রাতের বেলাতে। এবং কালকে সেম আবার একটি ক্লাস রয়েছে যেখানে ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে। সেই ডাউট ক্লিয়ারিং সেশনে তোমাদের বাকি যা ডাউট রয়েছে সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমরা এখন টিচমিন্ট বলে একটি অ্যাপকে ইউজ করছি। গুগল মিটেও হতে পারে যদি সেরকম কোনো প্রবলেম আমরা না দেখি। অবশ্যই ভিডিওগুলোর রেকর্ডিং থাকবে এবং তোমরা সেখানে 1-to-1 ডিসকাশন করার এবং ইন্টারাকশন করার সুযোগ পাবে। একটা ডেমো ভিডিও আমি অলরেডি কালকে আপলোড করেছি, তোমরা যেয়ে পরে সেই ভিডিওটিও দেখতে পারো। এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, তোমরা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করো যদি এখনও পর্যন্ত না করে থাকো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু আমি ফার্দার গ্রো করতে পারবো না। আর এখনও পর্যন্ত যারা পেড ইন্টারভিউ গাইডেন্স নাওনি তারা নিয়ে নাও, আই থিঙ্ক তোমাদের 5% হলেও হয়তো হেল্প হবে। আর সোমবার থেকে যদি তোমরা পেড ইন্টারভিউ গাইডেন্স নিতে চাও তাহলে কিন্তু 300 টাকার যে অফারটা রয়েছে সেটা কিন্তু 500 টাকা হয়ে যাবে। সো হোপফুলি আশা করছি এই 1.5 দিনের ভিতরে তোমরা তোমাদের গাইডেন্স অফারগুলো নিয়ে নেবে এবং যুক্ত হয়ে পরে নিজের ইন্টারভিউটাকে অনেক বেটার করার চেষ্টা করবে। আর ভিডিও আসতে থাকবে, কোনো চিন্তা নেই, ভিডিও থামবে না। আর তোমরা যদি খুব তাড়াতাড়ি আমাকে প্রেপ উইথ মি বা _23 যে নতুন চ্যানেলটা রয়েছে সেটাকে যদি গ্রো করতে তোমরা হেল্প করো, সেটা যদি আমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ আওয়ারটা যদি ঠিক মতো ফুলফিল হয়ে যায়
তাহলে আমি কিন্তু আরও বেশি কন্টেন্ট তোমাদেরকে আগের থেকে নিয়ে আসতে পারবো, কারণ এই চ্যানেলটা এখন 32 দিন আমার স্থগিত হয়ে থাকবে, তাহলে সেই চ্যানেলটাকেও আমরা কিছু পরিমাণ হলেও হেল্প করতে পারবো। তো দেখো এবারে তো সবই তোমাদের হাতে, তোমরা যদি হেল্প করতে পারো তাহলে সুবিধা হবে। আর বাকি তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। 1000 সাবস্ক্রাইবার করার সুযোগ করে দাও তোমরা। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করো যদি ভালো লেগে থাকে। এরকম ভিডিও সেশন পেতে আমার সাথে যুক্ত থাকো এই bongtrader@ce তে বা হচ্ছে প্রেপ উইথ মিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।